হাসিনার পক্ষে আইনি লড়াই চালানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্নাকে নিয়োগ দিয়েছেন এবং শেখ হাসিনা বলে আসছেন যে এই আদালত একটা ক্যাঙ্গারু কোর্ট, সাজানো আদালত মাত্র। এনসিপি কোথাও গেলে নাকি বাধা দেওয়া হচ্ছে, হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এমনকি মারধরও করা হচ্ছে। ওরা কারা? ওরা কি বাংলাদেশি? এত কলিজা থেকে হলো ওদের যে এনসিপি নেতাদের মারধর করবে কিংবা তাদেরকে হুমকি ধামকি দেবে? পেছনের রহস্যটা কি? কি বলতে চাইলেন নাসিরউদ্দিন পাটোয়ারি? শেখ হাসিনা আজকে অসহায়, এখন তো প্রধানমন্ত্রী না, অসহায়। সালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মামলায় অভিযুক্ত বিভিন্ন সামরিক কর্মকর্তাদের পলাতক হিসেবে চিহ্নিত করে, আর অন্যদিকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বরাবর বলে আসছেন যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইনি প্রক্রিয়া, বিচার প্রক্রিয়াকে অগ্রাহ্য করেন। তার কারণ তারা একে রাজনৈতিক প্রতিশোধমূলক আদালত হিসেবে দেখেন, যেটা তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা তৈরি হয়েছে 1971 সালের যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধ হিসেবে। এবং শেখ হাসিনা বলে আসছেন যে এই আদালত একটা ক্যাঙ্গারু কোর্ট, সাজানো আদালত মাত্র। কাজে এই আদালতের আইনি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কোনো আগ্রহ বা কোনো উদ্যোগ এর আগে শেখ হাসিনা বা তার সাথে অভিযুক্ত তার দলীয় নেতৃবৃন্দের তরফে দেখা যায়নি। এবং শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে তার পুত্র সজীব ওয়াজেদ জয়, এমনকি যে মামলাটায় তার মৃত্যুদণ্ড হয়ে গেছে, সে মামলার ক্ষেত্রেও বলে রেখেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে স্পষ্ট ভাষায় যে তারা শুধুমাত্র তখনই আইনি প্রক্রিয়ায়, বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হওয়ার কথা ভাবছেন যখন আওয়ামী লীগের অংশগ্রহণে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেডাই খান পান্নাকে শেখ হাসিনার জন্য আইনি লড়াই চালাতে নিয়োজিত করলেন। এবং এই যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর যে প্রথা, সে কারণেই যেই মামলাটায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়ে গেল সেখানেও নিয়োগ পেয়েছিলেন শেখ হাসিনার পক্ষে আমির হোসেন নামের একজন আইনজীবী। এবং এই মৃত্যুদণ্ড হলো যে মামলায়, সেই মামলাটির রায় হওয়ার আগেই বিচারকের সঙ্গে আদালতে কক্ষেই ওই শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবীর যে হাস্যরস শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা নিয়ে, সেই রেকর্ডিং, সেই ভিডিও চারদিকে ছড়িয়ে পড়লে এই যে কতটা সাজানো একজন আইনজীবীকে শেখ হাসিনার পক্ষে লড়াইয়ের জন্য নিয়োগ করা হয়েছে। এবং এমন একটা মানে আদালতে শুধুমাত্র একটা ফর্মালিটি রক্ষায়, মানে যেহেতু আইন বলে যে সকল অভিযুক্তরই আইনজীবী পেতে হবে, সেই ফর্মালিটিটুকু রক্ষায় যে একজনকে নিয়োগ করা হয়েছে যিনি নিজেই বিশ্বাস করেন না যে তার মানে তার যে মক্কেল, তার পক্ষে তার যুক্তি তুলে ধরা উচিত, একটা শক্ত অবস্থান নেওয়া উচিত, সে বিষয়ে একটা বড় ধরনের সমালোচনার সূচনা হয়। সেই সমালোচনা আরো তুঙ্গে ওঠে যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বিশেষভাবে শেখ হাসিনা যে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ পান নাই এই আদালতে, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেন। এবং এই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেন যে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীকেও যে কোনো নথিপত্র কিংবা কোনো পাল্টা সাক্ষ্য কিংবা সাক্ষী হাজির করার অনুমতি দেওয়া হয় নাই, তার ফলে যে বিচার কাজটা দুর্বল হয়ে পড়েছে এবং কোনোভাবেই একটা গ্রহণযোগ্য বিচার কাজ হিসেবে গ্রাহ্য করা যাচ্ছে না, সেই বিষয়গুলো তখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তুলে ধরে। সম্ভবত এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর এই যে একটা বিচারের নাটক সাজিয়ে শেখ হাসিনার পক্ষে একজন দুর্বল আইনজীবীকে দাঁড় করিয়ে দেওয়া, যিনি নিজেও ইসলামী ব্যাংকের আইনজীবী ছিলেন এবং তার যে রাজনৈতিক ওরিয়েন্টেশন, তার যে রাজনৈতিক পক্ষপাত, সেটা নিয়েও নানা রকম প্রশ্ন উঠেছে গত কয়েক মাসে। এসব কারণেই সম্ভবত এবার জেডাই খান পান্নাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়োজিত করলো শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে। কিন্তু মনে রাখবেন যে এই আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ম হচ্ছে যে রাষ্ট্র যদি পলাতক কোনো আসামির জন্য আইনজীবী নিয়োজিত করেন, তাহলে সেই আইনজীবী নতুন কোনো নথিপত্র, সাক্ষ্য প্রমাণ আদালতে হাজির করতে পারেন না, তিনি কোনো সাক্ষীকে নিয়ে আসতে পারেন না, এমনকি আদালতের রায় হয়ে গেলে তিনি আপিলও করতে পারেন না। এমনকি মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরে আমরা জানলাম যে ওই মামলায় শেখ হাসিনার জন্য নিয়োজিত আমির হোসেন, সেই আমির হোসেন এমনকি নাকি রায়ের কপিও তার হাতে দেওয়া হয় নাই, কারণ তিনি তার আপিল টাপিল কিচ্ছু করতে পারবেন না। কাজে তিনি বেরিয়ে এসে বললেন যে রায়ের কপি নাকি আসামি পক্ষের আইনজীবীকে দেওয়া যাবে না, কাজেই তিনি রায়ের কপিও পান নাই। এই পরিস্থিতিতে জেডাই খান পান্নার এই নিয়োগটির সাথে সাথে এটাও মনে করা প্রয়োজন যে এই জেডাই খান পান্নাকে, জেডাই খান পান্না 2024-এর জুলাই আগস্ট থেকে নিজেকে আলোচনার কেন্দ্রে রেখেছেন বা তিনি আলোচনার কেন্দ্রে ছিলেন। জেডাই খান পান্না
এই আগস্ট মাসে 2025-এর আগস্ট মাসে শেখ হাসিনার যেই মামলায় মৃত্যুদণ্ড হয়ে গেল, সেই মামলাটিতেও তাকে যাতে সরকার পক্ষ মানে রাষ্ট্রপক্ষ তাকে যাতে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করেন, সেই আবেদনটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করেছিলেন। আগস্ট মাসে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেডাই খান পান্নার পক্ষে আবেদনটি উপস্থাপন তিনি তখন বলেছিলেন যে জেডাই খান পান্না ইতোপূর্বে সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়েছেন, কারণ এর আগে মানে এই আইন আদালতে আবেদন পাঠানোর আগে তিনি কিন্তু সংবাদ মাধ্যমে এসে প্রথমে ঘোষণা দেন যে সুযোগ পেলে তিনি শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে চান, এবং সেই ঘোষণাটি তিনি 2024-এর নভেম্বর মাসেই দিয়ে রেখেছিলেন। এবং তারপর 2024-এর নভেম্বরে সংবাদ মাধ্যমের সামনে এই ঘোষণা দেওয়ার পর 2025-এর আগস্টে তিনি একজন আইনজীবী পাঠিয়ে তার পক্ষে মানে তাকে যাতে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই আবেদনটা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তখন তাকে বলেন যে এটার আর সময় নাই, কারণ তারা এরই মধ্যে ওই আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করে ফেলেছেন সেই জুন মাসে, এবং তারা বলেন যে জেডাই খান পান্না ট্রেন মিস করেছে, কাজেই ট্রেন মিস করার পর পরবর্তী মামলায় জেডাই খান পান্নাকে নিয়োজিত করা যায় কিনা তারা বিষয়টা দেখবেন। তখন জেডাই খান পান্নার পক্ষে যেই আইনজীবী আবেদন করেছিলেন সেই নাজনীন নাহার আদালতে বলেছিলেন যে যদি কোর্ট উনাকে ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন, সাবেক প্রধানমন্ত্রীর জন্য উনাকে যেন অ্যাসিস্ট করার অনুমতি দিয়ে দেওয়া হয়, সেই অনুরোধটাও ছিল, কিন্তু আদালত আন্তর্জাতিক অপরাধ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই আবেদনটাও তখন নাকচ করে দেয়। কারণ দেখুন, এই অ্যাসিস্ট করা টরার মতো আসলে সিরিয়াসলি বা গুরুতরভাবে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর কাজ করার সুযোগ আছে কিনা সেটা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করি। কারণ যেটা বলছিলাম যে আইন অনুযায়ী এই রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর পক্ষে কোনো সাক্ষী হাজির করা সম্ভব না, কোনো সাক্ষ্য প্রমাণ হাজির করা সম্ভব না। মানে রাষ্ট্রপক্ষ তাজুল ইসলামরা যে ধরনের নথিপত্রর ওপরে ভিত্তি করে মামলা পরিচালনা করবেন, সেই নথিপত্রের ওপরেই তাকে কাজ করতে হবে। এবং জেডাই খান পান্নাকে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করবার মাধ্যমে শেখ হাসিনা হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এমনকি মারধরও করা হচ্ছে। কি এমন যুগ আসলো রে বাবা! জুলাইয়ের বিপ্লবীরা যদি আজকে এই ধরনের বাস্তবতায় পড়ে এবং এটা যদি তাদের মুখ থেকে আমাদের শুনতে হয়, তাহলে এর চাইতে দুর্ভাগ্যজনক ব্যাপার আর হতে পারে না। এরকম সাহস, এরকম স্পর্ধা বাংলাদেশে কাঁধের হলো? ওরা কারা? ওরা কি বাংলাদেশি? এত কলিজাগত থেকে হলো ওদের যে এনসিপি নেতাদের মারধর করবে কিংবা তাদেরকে হুমকি ধামকি দেবে? পেছনের রহস্যটা কি? তিনি বলছেন প্রচারণায় গেলে হুমকি ধামকি পাচ্ছেন এনসিপির প্রার্থীরা। অভিযোগ নাসিরউদ্দিনের। কি বলছেন ডিটেইলে তিনি? এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধামকি পাচ্ছেন, অভিযোগ তার। রাজধানীর শাহবাগে একটা অনুষ্ঠানে তিনি সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন। কি বললেন তিনি? এনসিপির সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধামকি দেয়া হচ্ছে, এমনকি তাদের পরিবারের সদস্যদের মারধরের কথাও শোনা যাচ্ছে। কোথায় থেকে শুনছেন এটা? এটাই একটা প্রশ্ন। এনসিপির কোন নেতার পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে? এটা কেন গণমাধ্যমে আসলো না? আর এ ধরনের ঘটনা ঘটানোর পরে আসমান কাঁপানো চিৎকার কেন হলো না? কেন কি বলে যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হলো না? কেন একটা মিছিল মিটিং হলো না? কেন একটা প্রতিবাদ কর্মসূচি হলো না? গতকালকেও আমরা দেখলাম যে এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে রাজধানীতে বেশ। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।